সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৩৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। উপরে হেমন্তের আকাশ, নিচে ধানের মাঠ, আর রাতের অজস্র তারার আলো এবং মানুষজনের ভিড় চারপাশে। মালতী নুনের নিচে শুয়ে আছে, যেন ঘুম যাচ্ছে। সোনা রাত বাড়লে আর জেগে থাকতে পারেনি। সে যে শতরঞ্জ পাতা আছে দক্ষিণের ঘরে, সেখানে গিয়ে দাঁড়ালো। আশ্চর্য, দেখল রঞ্জিত মামা একটা লাঠি হাতে ভিড়ের ভিতর দাঁড়িয়ে আছেন। ছোট কাকা মামাকে কি সব বলছেন। রঞ্জিত মালতীর পায়ের কাছে এসে বসল। ওর একটা চিটা সোনা এনে বড় জেঠিমাকে দিয়ে দিল। মুখে ওর খোঁচা খোঁচা দাড়ি। রাত জেগে জেগে হেঁটে হেঁটে এত দূর এসেছে। ক্লান্ত এবং ঘুম যাবে বলে উঠে এসেছিল। ভিড় এবং হ্যাজাকের আলো রঞ্জিতকে প্রথমে বিস্মিত করেছিল, এবং এই বিস্ময় প্রচণ্ড ওকে নাড়া দিয়েছে। ওর মনে হলো নরেন দাসই এই আত্মহত্যার জন্য দায়ী। নরেন দাস ওকে একটা খুপড়িতে রেখে দিয়েছে, অথবা সেই জব্বর। সে এখন কোথায়? ওর অবশ্য এসব কথা ভাববার বেশি সময় ছিল না। সে ডান হাতটা নুনের ভিতর দিয়ে বের করে আনলো, নাড়ি দেখল ভালোর দিকে। সে পায়ের পাতায় কতটুকু গরম আছে দেখার জন্য নুন সরালো। পায়ে আলতার দাগ। ভিতরটা রঞ্জিতের ভীষণভাবে কেঁপে উঠল। মালতীর মুখ দেখতে ইচ্ছা হচ্ছে। সে মুখ থেকে নুন সরিয়ে দিল। এখন শেষ রাত। এখন সে একা পাহারায় আছে। নুন সরাতেই ওর কেন জানি মনে হলো মালতী জোরে শ্বাস ফেলছে। ওর কপালে সিঁদুর, মাথায় সিঁদুর। কে বলবে মালতী বিধবা? মালতীর এই সুন্দর মুখ এবং শরীর দেখে রঞ্জিত বিমূঢ়ের মতো বসে থাকল। সে কপালে হাত রাখল, চিবুক দেখল। ভাগ্যিস সে বুঝিয়ে সুঝিয়ে সকলকে ঘুমোতে পাঠাতে পেরেছে। সবাই একসঙ্গে জেগে থেকে কী লাভ? সে মালতীকে চুরি করে ভালোবাসার চেষ্টায় আকাশের দিকে তাকাতেই মনে হলো ভোর হয়ে আসছে। সে এবার মালতীকে নুন থেকে একেবারে আলগা করে দক্ষিণের ঘরে নিয়ে গেল এবং শতরঞ্জিতে শুইয়ে দিল। ডাকল, মালতী, আমি এসে গেছি। মালতী প্রাণধারণে কোনো আর উৎসাহ পাচ্ছে না। জলের নিচে তার সেই প্রিয় নিরুদ্দিষ্ট হাঁসটিকে খোঁজার জন্য বুঝি ডুব দিয়েছিল। আমি আর ভাসব না জলে, জলের নিচে ডুবে যাব, এই ছিল তার আশা। সকাল হলে রঞ্জিত থানা পুলিশের ভয়ে একবার শচীন্দ্রনাথকে থানায় যেতে বলল। 6 ক্রোশের মতো পথ, সুতরাং কিছুটা হেঁটে থানায় যাবার জন্য তিনি প্রস্তুত হলেন। শচীন্দ্রনাথ থানায় চলে গেলে রঞ্জিত নরেন দাসের কাছে গেল। বলল, ওকে এ ঘরে ফেলে রেখেছেন কেন? নরেন দাস টানা হাঁটছিল। মালতী এখন ক্রমে গলগ্রহ হয়ে দাঁড়াচ্ছে। সে উত্তর করল না। রঞ্জিত বুঝতে পারল নরেন দাসের ইচ্ছা নয় মালতী বড় ঘরে থাকুক। লক্ষ্মীর পট আছে, ধর্মাধর্ম আছে। নরেন দাস এখন এসবে মাথা ঘামাতে চাইছে না। রঞ্জিত আর কিছু বলতে সাহস পেল না। সে মালতীর কে? সামান্য খুপড়ি ঘরেই এখন থাকার আস্তানা মালতীর। তাকে আর ভিতর বাড়িতে নেওয়া যাবে না। জীবনে তার আর খোলা বাতাস, মুক্ত মাঠ, বর্ষার বৃষ্টিতে উদম গায়ে ভেজা হবে না। সব তার হারিয়ে গেল। স্টিমারেও একজন মানুষ অন্য মনস্ক হয়ে যাচ্ছে। সে রেলিংয়ে দাঁড়িয়ে বিশাল মেঘনা নদী দেখতে দেখতে কেবল মালতীর কথা ভাবছিল। দুপারে কত গাছগাছালি। স্টিমারটা যত এগুচ্ছে তত যেন কৈশোরের বালিকা গাছগাছালির নিচে নদীর পাড় ধরে ছুটছে। ওর চুল উড়ছে, খালি গা, কোমরে প্যাঁচ দিয়ে শাড়ি পরেছে, ক্রমান্বয়ে ছুটছে। দামোদরদির মঠ পিছনে, সামনে এবার উদ্ভবগঞ্জ পড়বে। কিন্তু মানুষটা কিছু দেখছে না। দেখছে শুধু নিরন্তর এক বালিকা মাঠ পার হয়ে যাচ্ছে। কি যেন ছুঁতে চাইছে, পারছে না। শামসুদ্দিন মালতী নিখোঁজ হবার পর থেকেই কেমন যেন ভেঙে পড়েছিল।
জব্বর তার জাত ভাই, লীগের পান্ডা। সামান্য অর্থের লোভে সে কাজটা করেছে, একটা ফুলের মতো জীবনকে নষ্ট করে দিয়েছে। যে তার কৈশোরে সারা মাস কাল নানাভাবে ফুল ফুটিয়েছিল, সে এখন নির্জীব পাগল প্রায়, এবং শিগগিরই যেন কি একটা দুর্ঘটনা ঘটবে। সে ভয়ে ভয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। সেদিন ফেলু তার বাছুরটা নিয়ে মাঠে নেমে যাচ্ছে। হেমন্তের সকাল, ধানের মাঠ শুধু চারপাশে। সে বাছুরটাকে ধানের মাঠে আলগা ছেড়ে দিতে পারছে না। আলগা ছেড়ে দিলেই ধান খেতে অথবা কলাই খেতে মুখ দেবে। এ মাসেই দুবার গৌর সরকারের বান্দা লোক আব্দুল বাছুরটাকে খোঁয়াড়ে দিয়ে এসেছে। সে পঙ্গু বলে কেউ আর তাকে ভয় পাচ্ছে না। জীবনে সে বহু গুনাহ করেছে, আল্লাহ তার ফল হাতে নাতে দিচ্ছেন। এমনভাবে সব মানুষ। ওর তখন মনে হয়, শালা এই দুনিয়ার হাল ফিলে যত মাঝি মাল্লা আছে সকলের রক্তে সে খোঁচা দিয়ে দেখে, কিন্তু হায়, পারে না। হাতে তার আর শক্তি নেই। কালো কড়ি তারে বাঁধা হাত মরার মতো শরীরের এক পাশে ঝুলে থাকে। এক এক সময় মনে হয় দেবে এক কোপে শেষ করে, গলা হাত করার মতো শরীর থেকে হাতটা বাদ দিয়ে দেবে, কিন্তু পারে না। এই মরা হাতটার জন্য তার বড় মায়া হয়। রোদে কোলের উপর হাত নিয়ে বসে থাকলে হাতটাকে তার নিজের সন্তানের মতো লাগে। সে বাছুরটার দড়ি ধরে হাঁটতে থাকলো। বাছুরটা কিছুতেই এগোতে চাইছে না। হাড় বের করা এই গরুর বাচ্চাটাকে সে কিছুতেই পেট ভরাতে পারে না। তার পঙ্গু হাত আর এই বাগি বাছুর তাকে পাগল করে দিচ্ছে, আর দিচ্ছে অন্ন। সে তো আর ফেলু নেই, হাডুডু খেলোয়াড়ও নয়। বিবি তার এখন অন্য বাড়ি যায়। কারে সে কি কবে? রাতের বেলা বিবি পাশে না থাকলে চোখে ঘুম আসে না। বিবি তার কোথাও রঙ্গরসে ডুবে আছে। হাজি সাহেবের ছোট বেটা আকালু বাঁশ বনে লুকিয়ে থাকে। সে বাছুর নিয়ে বের হলে অথবা ফসল চুরি করতে গেলে, এবং যখন সে দূরে দূরে মনের দুঃখে বনবাসে যায়, তখন যুবতী তার রঙ্গরসে ডুবে থাকে। অথবা এখন সে যে কি করে খায়, দু পেটের সংসার। সে কোনো কোনো দিন মনের দুঃখে নদীর পাড়ে হেঁটে বেড়ায়। বাছুরটা সঙ্গে থাকলে সে ছুটতে পারে না। সে বাছুরটা নিয়ে হাঁটে এবং ফসলের শীষ কেটে নেয়, ঠিক জোটনের মতো। কলাই গাছ তুলে আনে রাতে, জব গমের দিনে জব গম। সে একা পারে না, বিবি তার মাঝে মাঝে সঙ্গে থাকে। বিবি তার জ্যোৎস্না রাতে মাঠের ভিতর চুরি করে ফসল কাটে, আর সে আলে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে জমির আল থেকে হাঁক আসে। কে জাগে? শীষ দেবার মতো জবাব আসে, আমি জাগি। সঙ্গে কে জাগে? মিয়া সাহেব জাগেন। আন্নু খুশি থাকলে সে ফেলুকে মিয়া সাহেব বলে। আন্নু যেন এ সময় তার নিজের আন্নু। পীড়িত করে কার সনে সে কথা তার মনে থাকে না। এই আন্নুকে নিয়ে ফসল চুরি করতে বের হলে ফেলু বুঝতে পারে বিবি তার ঘরেই আছে। কিন্তু একা মাঠে নেমে এলে তার সন্দেহটা বাড়ে। বিবি তার চুরি কইরা অন্য বাড়ি যায়। সে তখন দুঃখে এবং অক্ষমতার জন্য বাগি বাছুরটার পাছায় লাথি মারে। হালার কাউয়া, হালার কাউয়া আমারে ডরায় না। এবং চারপাশে মাঠ। মাঠের দিকে তাকালেই শুধু এক মানুষ হেঁটে হেঁটে যায়। মাথায় তার নানা রকমের পাখি ওড়ে। সে তখন কর্কশ গলায় হাঁকতে থাকে, ঠাকুর, তুমি আমারে কানা কইরা দিলা। শুধু সে ডান হাত সম্বল করে বাছুরটাকে টানছে। বাছুরটা হিজল গাছটার নিচে এসেই শক্ত হয়ে গেল। ফেলু বাছুরটাকে টেনে এতটুকু হেলাতে পারছে না। এমন এক ছোট্ট জিপকে সে হেলাতে পারছে না। রাগটা তার ক্রমে বাড়ছে। বাছুরটা মাঠে কি দেখে ভয় পাচ্ছে। সে আবার চারপাশে তাকালো। হালার হালা, খোদাই ষাঁড়। হাজি সাহেবের খোদাই ষাঁড়টা দু পা সামনে দু পা পিছনের দিকে ঠেলে লেজ খাড়া করে শিং দিয়ে মাটি খুঁড়ছে। ফেলুর বাগি বাছুরটাকে ভয় দেখাচ্ছে। অমিত তেজে সে যে ঘোরাফেরা করে, ফসল খায়, কেউ কিছু বলতে পারে না। শিং দিয়ে মাটি তুলে তা পরীক্ষা করছে। ধারালো শিং, ছুরির ফলার মতো।
চকচক করছে সব সময়। সে ছাড়া থাকে, ধর্মের ষাঁড় বলে কেউ কিছু বলে না। রাজা বাদশার মতো এখন শিঙে ধার দিয়ে ঘাড় গর্দান লম্বা করে দাঁড়িয়ে আছে মাঠে। ধানের মাঠে এমন এক জীব, জবরদস্ত জীব দেখলে ফেলুর প্রাণটা শুকিয়ে যায়। বাঘি বাছুরটাকে দেখলেই তেড়ে আসার স্বভাব, কোন দিন বাছুরটার পেট এফোড় ওফোড় করে দেবে। সে তবু ফেলু বলে, তার ভয় ডর নাই বলে মানুষ জানে। সামান্য এক জীবকে সে মনুষ্যকুলের কেউ বলে ডরায় না। ফেলু এমন একটা ভাব দেখাবার জন্য খোদাই ষাঁড়টাকে বলল, হালার পো হালা। সে ধর্মের ষাঁড়কে হালার পো হালা বলল। তার কেন জানি কোরবানির চাকুটা পেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করতে ইচ্ছা হয় ষাঁড়টাকে। এটা সে যে এখন কাকে ভেবে বলছে বোঝা দেয়। কোন ষাঁড়টা বেশি বেঈমান, এই সামনে দাঁড়িয়ে থাকা এই ষাঁড়টা, না আকালু? কে বড় দুশ্মন ওর? সে বলল, হালার কাউয়া, হালার আকালু। খোপ কাটা লুঙ্গি পরে দাড়িতে আতর মেখে সে যায় উঠোন পার হয়ে। ফেস টুপি মাথায়, লাল রঙের লম্বা ফেস টুপি, একটা দাঁড় কাকের মতো। তুমি মিয়া আমার বিবির গায়ে হাত দাও, হালার কাউয়া। উঠানের উপর দিয়া আবার যাও কি কইরা দেহি। বলেই সে ফিরে এসে উঠোনের ওপর মান্দারের ডাল দিয়ে বেড়া দিয়ে দিল। এটা পথ না মিয়া, এটা সদর রাস্তা না। কিন্তু সকাল হলেই ফেলু দেখেছিল সব মান্দারের ডাল কারা যেন তুলে ফেলে দিয়ে গেছে। সে তখন বিবির মুখের দিকে তাকাতে পারে না পর্যন্ত, যেন প্রশ্ন করলে ফ্যাঁচ করে উঠবে। আমি কি কইরা কই কেনা মান্দারের ডাল তুইলা ফেলাইছে, আমি তার কি জানি? হালির হালি, তুই আবার না জানোস কি? ফেলু তখন চিল্লাচিল্লি করতে পারত, কিন্তু কাকে বলবে? সে যে পঙ্গু হাতে বিবিকে এখন ভয় পায়। সেই কবে জব্বর সবুজ রঙের ডুরে শাড়ি কিনে দিয়ে গিয়েছিল, গন্ধ তেল দিয়েছিল। বিনিময়ে জব্বর আন্নুর কাছ থেকে কি নিয়ে গেছে কে জানে। তবু সে হাত পঙ্গু বলে সব হজম করেছে। এখন বিবির এক গামছা আর ছেঁড়া শাড়ি সম্বল। মাঠে ফসল চুরি করতে যাবার সময় সে ছেঁড়া শাড়িটা পরে যায়। আর দিনমান আতা বেড়ার আড়ালে সে যতক্ষণ থাকে ততক্ষণ একটা খাটো গামছা সম্বল। কখনো সখনো গামছাটা ভিজে গেলে আতা বেড়ার উপর শুকাতে দেয়। তখন আন্নু একেবারে উলঙ্গ, আতা বেড়ার আড়াল, সামনে ঝোপ জঙ্গল। উঠোনের ওপর দিয়ে গেলে কেউই টের পায় না আতা বেড়ার ওপাশে ফেলুর অন্দরে বিবি তার উলঙ্গ হয়ে বসে ধান সেদ্ধ করছে, গম ভাজছে, কাউন জলে ভিজাচ্ছে। যখনকার অর্থাৎ যা সব ফসল চুরি করে আনছে তা দিয়ে সম্বৎসর খাবে এই ভেবে দিনমান কাজ করে যাচ্ছে বিবি। যতক্ষণ বিবিটা এভাবে উলঙ্গ হয়ে অন্দরে ঘোরাঘুরি করবে ততক্ষণ সে উঠোনে বসে থাকবে, গুড়ুক গুড়ুক তামাক টানবে। আর মনোহর সব দৃশ্য, আতা বেড়ার ভিতর বিবির যৌবন কচি কলা পাতার মতো। অপটু হাতের ব্যবহারে সব নষ্ট করে ফেলেছে ফেলু। বিবির চুলে তেল থাকে না, চোখে সুরমা টেনে দিতে পারে না। পার্বণের দিনে বিবি ধার করে মাথায় মুখে তেল দিলে ফেলু যে ফেলু তার পর্যন্ত আন্নুকে নিয়ে নৌকা ভাসাতে ইচ্ছা হয়। যতক্ষণ সে বাড়ি থাকবে দাওয়ায় বসে থাকবে, সে পাহারায় থাকবে। কেউ এলে তুড়ি বাজাবে হাতে, দুবার তুড়ি বাজালেই আন্নু টের পায়। তাড়াতাড়ি হাতের কাজ ফেলে ডুরে শাড়ি পরে বসে থাকে। সব শস্য দানা হাঁড়ি পাতিলে ঢেকে রাখে, কেউ যেন টের না পায় ওরা রাত বিরাতে ফসল চুরি করে আনছে। এত অভাব অনটনেও বিবিটা কি করে যে এমন লাবণ্য জিয়ে রেখেছে শরীরে! হায়, তখন ফেলু আকালুর লম্বা শরীর, শক্ত বুক, লাল রঙের ফেস টুপি কেবল মরিচিকার মতো দেখতে পায়। খুশবু আতর মাখে দাড়িতে আকালু। আকালু বড় চালাক। সে যখন রাস্তা দিয়ে যায় আতর মেখে যায় দাড়িতে। বিবি আতরের গন্ধ পেলেই আতা বেড়ার আড়ালে নেচে ওঠে। মানুষ তার এসে গেছে। সে টের পায় আতরের গন্ধে এক মানুষ এই রাস্তায় জানিয়ে গেল সে বাঁশবনের দিকে হেঁটে যাচ্ছে। বিবি তখন সবুজ রঙের জব্বরের দেওয়া শাড়িটা পরে যায়। কই যাও তুমি? যাই মতিউরের কাছে, চিরার ধান ভিজাইছে,
চিরা কুইটা দিলে 2 খোলা চিরা দিব। আর কিছু দিব না? আর কি দিব? কেন সুমা দিব না তোরে? বিবি বুঝতে পারে মানুষটা ওকে সন্দেহ করছে। আতরের গন্ধ সে টের পেয়ে গেছে। তা আল্লাহ মানুষটার শক্তি হরণ কইরা নিলা, ঘ্রাণ হরণ কইরা নিলা না কেন? জান হরণ কইরা নিলা না কেন? আন্নু কখনো কখনো ভালোবাসার জন্য মরিয়া হয়ে ওঠে। ফেলু টের পায় এভাবে আকালু তার বিবির ভালোবাসা হরণ করে নিচ্ছে। সে কোরবানির চাকুটার তালাশে তখন থাকে। কিন্তু কোনোদিন দুপুরের রোদে সে দেখতে পায় মাঠের উপর আকালু মাথায় লম্বা লাল রঙের ফেসটুপি পরে, কালো রঙের ফিনফিনে আদ্দি গায়ে, খোপ কাটা লুঙ্গি কোমরে। আকালু আর একটা ধর্মের ষাঁড় হয়ে গেছে, যেন 3-3.5 দিক থেকে ওকে পাগল করে দিচ্ছে। এক আকালু, 2 হাজি সাহেবের খোদায় ষাঁড়, 3 পাগল ঠাকুর। সে বাছুরটাকে ফের টানতে থাকল। মাঝে মাঝে ফেলু কোরবানির চাকুটা চালা ঘরের এ বাতায় ও বাতায় লুকিয়ে রাখে। আন্নু ওর গলা কেটে সটকে পড়তে পারে। নিশিদিন ঘরের ভিতর এক অবিশ্বাস। বাতা অথবা চালের সনের ভিতর সে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে ওটা ঠিক আছে কিনা, না আকালু বিবিকে দিয়ে ওটাও হরণ করে নিয়েছে। সে এভাবে বাছুরটাকে টেনেও নাড়াতে পারল না। ধর্মের ষাঁড়টা একইভাবে 4 পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মহান জীব যেন সে, কোনো দিকে তার দৃকপাত নেই। মাঝে মাঝে ষাঁড়টা তার চোখের উপর মিয়া আকালুদ্দিন হয়ে যাচ্ছে। ষাঁড়টা তার বাছুরটাকে তেড়ে আসবে বলে লেজ তুলে দিচ্ছে। ষাঁড়টা এবার শিং উঁচিয়ে এদিকে ছুটে আসতে পারে। ষাঁড়টা ছুটে এলেই বাছুরটাও ছুটবে, ছুটে বাড়ির দিকে উঠে যাবে। ফেলু দড়ি ধরে টানতে থাকলে তাকেও নিয়ে বাড়ি তুলবে। ওই শালা ষণ্ড এক মহাজীব। জীবের চোখ লাল, যেন তার সামনে অথবা দূরে যা কিছু মাঠ, যা কিছু ফসল এবং কচি কচি সব ঘাস, সব তার ভোজনের নিমিত্ত। আর কে আছে মহাপৃথিবীতে ফসলে ভাগ বসায়, সামনে দিয়ে যায়? ফেলু জোর খিস্তি করল। ও হালা বাগি বাছুর, সামনা দিয়ে যাইতে ডর পায়। বাগি বাছুরের আর দোষ কি? ফেলু নিজেও সামনে যেতে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি একটা ছিটকিলার ডাল ভেঙে ফেলল। এক হাতেই সে ডাল থেকে পাতা ফেলে ওটাকে একটা পাচনের মতো করে নিল। সে হাতের ওপর ডালটা ঘোরাতে থাকল। ষণ্ডটা দেখুক ফেলুর কি দুর্জয় সাহস আর শক্তি। সে লাঠি ঘুরিয়ে এখন ষণ্ডটাকে ভয় দেখাচ্ছে এবং বাগি বাছুরটার কাছে সে নিজের প্রতিপত্তি কত বেশি, সে যে ফেলু, এক হাত গিয়েও সে ফেলুই আছে এমন বোঝাতে চাইছে। জিপটা কাছে এলে থোতা মুখ ভোঁতা করে দেবে। একদিন ফেলু দেখেছে ষণ্ডটা ওর বাছুরটাকে তাড়া করে আসছে। সে পঙ্গু হাতে পেরে উঠছে না। বাছুরটা ওকে টেনে নিয়ে বাড়িতে তুলেছে। ষণ্ডটা তখন মহামারীর মতো তেড়ে এসে একেবারে উঠোনে উঠে গেছে। বাছুরটাকে সে চুরি করে ঘাস খাওয়াচ্ছিল। ষণ্ডের কত প্রতাপ! ষণ্ডটা উঠোনে উঠে এলেই হায় হায় রব, গেল গেল, চিৎকার চেঁচামেচি। বাছুরটা ঘরে ঢুকে গেছে, বোধহয় ঢুঁ মেরে ফেলুর কুড়ে ঘর উড়িয়ে দিত। কিন্তু আন্নুর হাতে ছিল গরম ফ্যানের পাতিল। সে জীবের রোষমূর্তি দেখে ভয়ে গরম ফ্যান ছুঁড়ে দিল ষণ্ডের মুখে। আর তখন জীবটা হাম্বা হাম্বা করে ডাক দিল। মুখটা পুড়ে গেছে। মহাষণ্ড মাঠের ওপর দিয়ে তখন লেজ তুলে ছুটছে। সেই থেকে জীবটা তার সীমানায়, ফেলুর নিজের সীমানায়। 2 জীব, পোড়া মুখ ষণ্ডের, এক চোখ গলে কপালের ভিতর ঢুকে গেছে। ফেলুর বসন্তে গেছে একটা চোখ। 2 জীব এখন এক চোখে সময় পেলেই লড়ছে। কি যে ডর ফেলুর! তবু হাতে লাঠি থাকায় ডর কমে গেল। সে বাছুরটাকে নিয়ে আবার হাঁটতে থাকল। কচি ঘাস সে খুঁজছে। দেখল মাঝিদের আলের ওপর নরম ঘাস। সে বাছুরটার দড়ি ধরে বসল। চারপাশে ধান ক্ষেত। সে আলে আলে বাছুরটাকে ঘাস খাওয়াচ্ছে। ঘাস খেতে খেতে বাছুরটার ছপ ছপ শব্দ, ফুতফাত শব্দ। লেজ নেড়ে নেড়ে বাছুরটা নিশ্চিন্তে খাচ্ছে। এই ঘাস খাওয়া দেখতে দেখতে ফেলু কেমন আবিষ্ট হয়ে যাচ্ছে এবং কেন জানি তার গত রাতের কথা মনে হচ্ছে বারবার। সে কাল রাতে ভয়ে ঘুমাতে পারেনি। আন্নু সন্ধ্যার পর ঘরে ছিল না।
ছেঁড়া ডুরে শাড়ি পরে বিবি যে তার কোথায় গেল, সে তাকে এ বাড়ি ও বাড়ি খুঁজেছে। সে হাজি সাহেবের বাড়ি যেতে পারে না, গেলেই মাইজলা বিবি ওলসই ললিতে গানটা গায়। পাচনের গুঁতো মারতে পারেন হাজি সাহেব। সে ফিরে এসেছিল, না, ও কোথাও নেই। আন্নু যখন এলো তখন অনেক রাত। মাথায় তার এক বোঝা কলাই গাছ। সে গাছ চুরি করে এনেছে হাজি সাহেবের জমি থেকে। এনেছে না দোষ ঢাকবার জন্য এক বোঝা কলাই গাছ দিয়েছে আকালু, সে বুঝতে পারছে না। না বলে না কয়ে গেলেই ফেলুর মনে হয় বিবি তার মস্করা করতে গেছে, অথবা আকালুর সঙ্গে বনে মাঠে পীড়িত করতে গেছে। গতকাল রাতে কোথাও যাবার কথা নেই, অথচ না বলে না কয়ে চলে গেল। লালসা পেটে পেটে, ফেস টুপি মাথায়, আন্ধার রাইতে দাড়িতে খুশবো মেখে আকালু নেমে গেছে। বিবি কোন অন্ধকারে খোপকাটা লুঙ্গি পরে আকালু দাঁড়িয়ে থাকে, গন্ধ শুঁকে শুঁকে টের পায়। ফেলু সেদিন গৌরচন্দ্রের বাড়ি গেল, ফিরতে রাত হবে কথা ছিল। সেই ফাঁকে বিবিটা বনে মাঠে নেমে গেল। নাকি বিবি তার কাজ কারবার হয়ে গেলে বাছুরের ঘাস নেই বলে অন্ধকারে সব কলায় তুলে এনেছে জমি থেকে। কি যে হচ্ছে, গাঁয়ের মানুষও জানে জবরদস্ত ফেলুর বিবি এখন পীড়িত করছে। জবরদস্ত ফেলুর এই অবস্থা, বিবি তার পীড়িত করে অন্য জনার সঙ্গে। সে ভিতরে ভিতরে আগুন। বিবি ঘাস মাথা থেকে নামাতে পারেনি, কোমর বরাবর লাথি। পা তো তার আর পঙ্গু নয়, বরং হাতের শক্তি এখন পায়ে এসে জমেছে। লাথি খেয়ে আন্নু সামলাতে পারেনি, উল্টে মুখ থুবড়ে পড়েছে। আন্নুকে মারলেই সে দাওয়ায় বসে আগে ইনিয়ে বিনিয়ে কাঁদত। মরা মরেছে বাড়িতে এমন কান্না, কান্নার সঙ্গে নানা রকম অশ্লীল শব্দ সুর করে গাওয়া। মাঠের ধার দিয়ে কেউ গেলেই বুঝতে পারত শালা ফেলু আবার খেপে গেছে। নিত্যকারের ব্যাপার বলে কেউ আসে না, আবার দেখো কি পীড়িত দুজনায়। কিন্তু আজ সবাই যেন টের পেয়েছে আন্নু মতিহার সাদা পাতা দাঁতে মেখেছে। আন্নু গতকাল মুখ থুবড়ে পড়ে গিয়েও কাঁদেনি। কোথায় যেন সে একটা শক্ত জায়গা পেয়েছে পা রাখবার। কাঁদলে কাটলে কটুক্তি করলে ফেলুর ডর থাকে না। আজ সে কোনো কটুক্তি করছে না। কোন দিকে আন্নু না আবার যথার্থই চলে যায়। ফেলু শুধু জানে সে তালাক না দিলে বিবি কোথাও যেতে পারবে না। আকালু চায় ফেলু তালাক দিক। তালাক দিলে কিছু পয়সা পর্যন্ত মিলে যাবে এমন লোভ দেখিয়েছে আকালু। ফেলুর মুখ দেখলে তখন মনে হয় এ যে কথায় কথায় মারধর, এসবই করা দাম তোলবার জন্য। কত দাম দিবা মিয়া? কিন্তু ফেলুর অন্তর জানে সে এসব পারে না। আন্নু না থাকলে সে মরে যাবে। কিন্তু ফেলু যখন আন্নুর দাম দর নিয়ে মাথা ঘামায়, এক চোখে মুচকি হাসে। তখন তার দাড়ির ভিতর গোটা মুখ কি যে বিভৎস। তা মিয়া বরাবর হইয়া যাওক। যুবতীর বিনিময়ে টাকা আসে। যতদিন বিবি আছে ততদিন অভাবে অনটনে টাকা ধার। আন্নু না থাকলে শালা হারামের ছাও ফেলুকে ভিটে মাটি ছাড়া করে ছাড়ত। তখন ক্ষণে ক্ষণে ইচ্ছা হয় ফেলুর ভাঙা মরা হাতে মারে এক বাড়ি, শালা ইতরের বাচ্চার পিরিত ছুট্টা যাওক। পরক্ষণেই মনে হয় ওর হাত নেই, এক হাত সম্বল। তেড়ে গেলে হারামের বাচ্চা ওর ঘাড়টা ধরে ফেলবে এবং এমন মোচড় দেবে পঙ্গু হাতে যে ফেলু একটা পাগলা কুকুরের মতো চিৎকার করতে থাকবে। সেজন্য আকালু কোথাও গেলে সে হাসি হাসি মুখে বলবে, কই যান ভাই সাব, মাঠে ধান কেমন হইল? কার্তিক সাল ধানের ভাত কতকাল খাই না। ধান উঠলে আন্নুরে পাঠাইয়া দিমু, 2 কাঠা ধান দিয়া দিয়েন। আকালুর চোখে সর্ষে ফুল ফুটে ওঠে। ফেলুটা তককে তককে আছে কবে ধান উঠবে। সে কি বলবে ভেবে পায় না। আন্নুটা কোথায়? আতা বেড়ার ফাঁকে চোখ ঠেলে দেয়। সে কি তার দাড়ির আতরের গন্ধ পায়নি? বাধ্য হয়ে আন্নুকে দেখবার জন্য উঠোনে দাঁড়ায়। কিছু কথা বলতে হয়। সে চোখ এধার ওধার করতে করতে বলল, বিবিরে পাঠাইয়া দিও মিয়া, 2 কাঠা ধান দিমু, গুয়া দিমু, তামাক পান যা লাগে দিয়া দিমু।
তারপর আন্নুকে যে চুরি করে দেখার তালে আছে সেটা ধরা পড়লেই মিয়ার মুখে থুতু দিয়ে চলে যাবার ইচ্ছা। আন্নুর কি জ্বালা এই মানুষকে নিয়ে, কিছুতেই ছেড়ে আসতে পারছে না। কি করে কোথা থেকে যে এমন একটা খুবসুরত বিবি ধরে এনেছে, কেউ জানে না বললে ঠিক হবে না, জেনেও জানে না যেন। এতদিন এটাই নিয়ম হয়ে গেছে ফেলুর বিবি আন্নুর। ফেলু নিয়ম মাফিক তালাক না দিলে সে ঘরে তুলতে পারবে না। পারে আন্নুকে নিয়ে কোনো দিকে চলে যেতে, আন্নুকে নিয়ে কোনো গঞ্জে চলে গেলে কেউ টের পাবে না। ফেলু যেন তখন টের পায় বিবি তার যথার্থই ভাগবে। শুধু ভাগবে না, যেমন সে হাত করে মিয়া সাহেবের গলা 2 ফাঁক করে দিয়েছিল, তেমনি বিবি তার গলা 2 ফাঁক করে ভাগবে। এবং এই ভেবে সে বসে বসে কেবল বিবির মুখ দেখছিল। একবার বিবি কাঁদল না, শক্ত হয়ে সারাক্ষণ কুপির আলোতে মুখ নিচু করে গোঁজ হয়ে বসে থাকল। ভয় ফেলু রাতের প্রথম দিকে ঘুম যেতে পারল না। হোগলা বিছিয়ে সে শুয়ে চুপি চুপি বিবির মুখ দেখছে। কঠিন মুখ, শক্ত চোখ বিবর্ণ। বাইরে তখন কি একটা পাখি ডাকছিল। হেমন্তের মাঠে শিশির পড়ছে। কোড়া পাখিদের ডিম ফুটে নিশ্চয়ই এতদিনে বাচ্চা হয়েছে। ফেলু একটা দীর্ঘশ্বাস ফেলতেই মনে হলো বিবি নড়ে চড়ে বসেছে, এবং তার বুঝি একটু মায়া হলো। বড় জোরে সে মেরেছে। সে বলল, কই গেছিলি? মরতে গেছিলাম। মরতে কই গেছিলি? মাঠে। কেন, কি কামডা মাঠে? ঘাস না আনলে তোর সাধের বাছুরটা খাইব কি? সারাদিন কি খাইতে দিছস? মনে হয় বিবির রাগটা কমে আসছে। সে উঠে বসল। দে 2টা, খাইতে দে। পারমু না। কেন পারবি না? কেটা তোরে ভাত দেয়? বলেই সে তেড়ে যাবে ভাবল, কিন্তু সেই রকমের গোজ হয়ে বসে থাকা দেখে সে উঠতে সাহস পেল না। বাতার যেখানে কোরবানির চাকুটা লুকিয়ে রেখেছিল সেটা সেখানে ঠিক মতো আছে কিনা দেখল, কিন্তু চাকুটা নেই। আতঙ্ক চোখে মুখে। একটা চোখে দেখতে হয় বলে ঘাড় পুরোটা না ঘুরালে সে দেখতে পায় না। একবার মনে হলো অন্য কোথাও রেখেছে। সে অযথা বিবির ওপর রাগ করছে, খুঁজে দেখলেই হবে। তাছাড়া সে বিবিকে কি সুখটা দিল। ক্ষণে ক্ষণে মায়া পড়ে যায়, ক্ষণে ক্ষণে তার অবিশ্বাস। সে মায়া পড়ে গেলে কাছে গিয়ে বসল, পিঠে হাত দিয়ে আদর করতে চাইল, সাপটে ধরে আদর করতে চাইল। আন্নু যেন এবার গলা কামড়ে ধরবে। সাপের মতো ফুঁসে উঠছে। মিয়া, তুমি আমারে সুইবা না, তুমি ইবলিশ, তুমি নাপাক। কি কইলি? আমি ইবলিশ? আমি নাপাক মানুষ? ফেলু তড়াক করে লাফিয়ে উঠল। ওকে যেন বিবি এতদিন পর চিনিয়ে দিচ্ছে। তুমি ইবলিশ, তুমি শয়তান, তোমার ধর্মাধর্ম জ্ঞান নাই। ফেলুর পায়ের রক্ত চড়াত করে মাথায় উঠে গেল। সে বুঝি কঠোর কঠিন কিছু একটা এবার করবে। সে বাইরের অন্ধকারে নেমে এলো। ঘরে থাকলে এক্ষুনি হত্যাকাণ্ড ঘটবে। সে চালের বাতায় সেটা খুঁজল। না, নেই। আমি ইবলিশ, নাপাক মানুষ। সে খুঁজতে খুঁজতে এমন সব বলল। নামাজ পড়ি না, আল্লাহর নাম মুখে আনি না, আমার গুনার শেষ নাই। তা তুই এখন এগুলান কবি? বলি সে লাফ দিয়ে ঘরে ঢুকে বিবির সামনে ধপাস করে বসে পড়ল। তারপর বাঁ হাতটা ডান হাতে তুলে মরা সাপের মতো বিবির চোখের সামনে দোলাতে থাকল। বলল, বিবি, তোর সাহসের বলিহারি যাই। এটা আমার মরা হাত, হাত তরে সাহস দিছে। তুই আমারে নাপাক কইলি? না হইলে কার হিম্মত আছে? কাইন্দা মরে কত বান্দা লোক। তুই তো মায়া মানুষ আন্নু। হাসুয়াটা কোনখানে রাখছস? কোরবানের চাকুডা? কেন, তুমি আমার গলা কাটবা? দিলে দেহন যায় গলা তোর কাটে কিনা। আন্নু এবার আরো শক্ত হয়ে গেল। এই আসিল তোর মনে? বলে সে ঘরের ভিতর থেকে হাসুয়া এবং কোরবানির চাকুটা ফস করে বের করে ফেলল। আইনা দিলাম, এবারে চালাও দেহি, করছো একখানা কাম তবে বুঝি। বলে সে 2 চোখ বিস্ফারিত করে যেন রণরঙ্গিনী
ডুরে শাড়ি খুলে ফেলে প্রায় উলঙ্গ আন্নু সামনে গলা বাড়িয়ে দিল। হিম্মত নাই মিয়া, পারো না পোষাইয়া গলা কাটতে, বলে সে ফের কেমন শক্ত হয়ে গেল। ফেলুর যে মেজাজ, এক্ষুনি সে গলা চেপে নলি কেটে দিতে পারে, এক্ষুনি সে কিছু একটা করে ফেলবে। কিন্তু আন্নু এতটুকু ভয় পাচ্ছে না, কারণ চোখ দেখে সে টের পাচ্ছে মানুষটারে ডরে ধরছে। সে আগের মতো দুই চোখ বিস্ফারিত করে যেন আগুন জ্বলছে চোখে। মাঠের ভিতর স্বামী হত্যার কথা শুনে সে যেমন হা হা করে হেসে উঠেছিল পালিয়ে আসার সময়, আজ আবার তেমনি পাগলের মতো হাসতে থাকল। সঙ্গে সঙ্গে ফেলু তার মরা হাতের মতো নিস্তেজ হয়ে গেল। সে তাড়াতাড়ি অস্ত্র দুটো হাতের পিছনে লুকিয়ে ফেলল। সে গোপনে অস্ত্র দুটোকে খড়ের গাদায় লুকিয়ে রাখল অন্ধকারে। আন্নু কঠিন চোখে দেখছে জবরদস্ত মানুষটা ক্রমে রাতের পোকা হয়ে যাচ্ছে। সে কঠিন গলায় বলল, পারলা না মিয়া, জানে আর হেকমত নাই? নাই বিবি। তা হইলে পোড়া মুখ মাইনছেরে আর দেখাইও না। ফেলুর মনে হলো সত্যি তার আর বাঁচার অর্থ হয় না। নিজের মুন্ড কেটে দণ্ড দিতে পারলে অথবা দু হাতে মুন্ড নিয়ে নাচতে পারলে যেন বিবির কথার সঠিক জবাব দেওয়া যেত। কিন্তু অন্ধকার, ওপাশে গোয়ালে বাছুরের চোখ এবং চুরি করে ধান অথবা ফসল কেটে আনা, সবই কেমন মায়াময়। সে কিছুতেই কাটা মুন্ড নিয়ে এখন আর নাচতে পারে না। সে বিবির অলক্ষ্যে কোরবানের চাকু খড়ের গাদায় লুকিয়ে হোগলাতে শরীর টান করে দিয়েছিল। তারপর প্রায় সারা রাত সে ঘুমোতে পারেনি। সে ঘুমিয়ে পড়লেই বিবি ঘরে আগুন জ্বালিয়ে ভেগে পড়বে। এক পোড়া মানুষ কুঁকড়ে থাকবে আগুনে। আগুন, হত্যার ছবি। ফেলু একেবারে পাগল বনে যেত যদি সে না দেখত একসময় বিবিটা আঁচল পেতে একপাশে শুয়ে আছে। সে সন্তর্পণে উঠে গেল, দেখল আন্নু যথার্থই ঘুমোচ্ছে কিনা, নাকি ঘুমের ভান করে মটকা মেরে আছে। সে কুপির আলোতে দেখল আন্নু যথার্থই ঘুমোচ্ছে। ওর মনটা সহসা অদ্ভুত বিষণ্ণ হয়ে গেল। বিবিকে আদর করার ইচ্ছা। সে মুখটা কাছে নিয়ে গিয়েও ফিরিয়ে আনল। ডর, বড় ডর, নাগিনীর মতো ডর। আদর করলে গলা কামড়ে ধরবে। সে বিবির পাশে গামছা পেতে শুয়ে পড়েছিল এবং সকালে আন্নুই তাকে ডেকে দিয়েছে, বাছুরটারে মাঠে দিয়ে আসো। মাঠে বাছুর নিয়ে নেমে এলে এই কাণ্ড। এক ষণ্ড 4 পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বিশাল মাঠ, ধান ক্ষেত, সোনালি বালির নদীর চর উপেক্ষা করে ফেলুকে ভয় দেখাচ্ছে। এবং হাজি সাহেবের ছোট বেটা, যত লম্বা মানুষ না তার চেয়ে বেশি লম্বা হবার শখ। লাল রঙের টুপি মাথায়, খোপ কাটা লুঙ্গি পরে তাজা রোদ্দুরে দাঁড়িয়ে আছে। দাড়িতে খুশবু আতরের গন্ধ। বিবি বেমালুম গত রাতের পাছার লাথি ভুলে বাঁশ বনে নেমে যাচ্ছে। সে এবং ষণ্ড এবং আকালউদ্দিন, পাগল ঠাকুর, সবাই ক্রমে পরস্পর প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এক মহিমামণ্ডিত মানুষ হেমন্তের সকালে সোনালি বালির নদীর চরে শুয়ে আছে। কেবল তিনিই জানেন ষণ্ডটা কত বেগে ছুটলে ফেলুর পেট এফোড় ওফোড় করে দিতে পারে। যেন ষণ্ডটা ফেলুকে দেখে পায়ের ওপর মরণ নাচন নাচছে। এবার ষণ্ডটা বুঝি ছুটবে।